ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপ শেখ মুজিবের বাড়ি, জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি। সাবেক এমপি, মন্ত্রী, মেয়রদের বাসভবন তছনছ। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। যে গণহত্যা করছে এত কোনো মাপ পাওয়ার কিছু নাই। আমাদের বাবা মায়ের কষ্টের টাকা যেভাবে তারা নিয়ে গিয়েছে, মানুষের অনেক ক্ষোভ রয়ে আছে। কেউ না কেউ ক্ষমতা তো আসবে, তারা জানি এই শিক্ষা থেকে অন্ততপক্ষে ফ্যাসিবাদ কায়েম না করে। আওয়াজুল কাদের বিগত 16 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছে। আমাদের এই আন্দোলনটা হচ্ছে ফ্যাসিবাদকে আবার আরেকবার লাল কার্ড দেখানো। 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে ঢাকার প্রতিবাদ। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি। একটি হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্টার দেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়া খেলার খবর জানাতে খেলার সময়ে যুক্ত হবেন রাব্বি। ধন্যবাদ আপনাকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধানমন্ডি 32 নম্বরের ঘটনায় ভারতের হাত আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ বিএনপি নেতা হাফিজের। নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্র দলের মিছিল। 5 বছরে শেখ হাসিনার বিদেশ ভ্রমণে বিমানের ভিভিআইপি ফ্লাইটে খরচ 200 কোটি টাকা। ডক্টরেট ডিগ্রি নেয় অর্থ অপচয় খতিয়ে দেখবে দুদক। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ধানমন্ডি থেকে আটক অভিনেত্রী মেহের আফরোজ শাওন। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে শাহবাগ ছাড়লেন শহীদ পরিবারের স্বজনরা। কোটাধারী 6,500-এর বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ। এবং যানজট কমানোর আশায় রাজধানীতে চালু হলো কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। বিভিন্ন রুটে চলবে 21 কোম্পানির 2,500-এরও বেশি গোলাপি রঙের গাড়ি। ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের বাড়ি। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা দিয়ে বুলডোজার কর্মসূচি চলছে বিক্ষুব্ধ ছাত্র জনতার। স্বৈরাচারীর প্রতীক আখ্যা দিয়ে এই ভবন ভেঙে ফেলায় সন্তুষ্ট তারা। একই সঙ্গে জায়গাটি জনকল্যাণে ব্যবহার করার দাবিও জানানো হয়। জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার তাগিদ ছাত্র জনতার। ধানমন্ডি 32-এর 10 নম্বর বাড়ি, যে ভবনের সামনের রাস্তাতেও প্রবেশ করতে পারতেন না সাধারণ মানুষ, তার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে উল্লাস ছাত্র জনতার। বুধবার রাত 8টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি 32 নম্বরে জড়ো হতে থাকেন। এরপর রাত 11টা থেকে এক্সক্যাভেটর দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। রাতভর চলে ভাঙার কাজ। সকালে বাড়ে কাজের গতি। অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দিয়ে চলে যায় এক্সক্যাভেটরটি। স্বৈরাচারীর প্রতীক আখ্যা দিয়ে এই ভবন ভেঙে ফেলায় সন্তুষ্ট ছাত্র জনতা। আজকে ইতিহাসের সাক্ষী হতে আসলাম, কারণ হয়তো একদিন আমাদের ছেলেমেয়েরা এগুলো বইতে পড়বে, তখন হয়তো তাদেরকে বলতে পারবো যে না, আমি ওখানে ছিলাম। একটি শহীদের রক্তের বিনিময় কি শেখ মুজিবের ইতিহাস বা শেখ হাসিনার ইতিহাস কি যে বেশি দামি? এমন রাজনীতি আমরা চাই না যে রাজনীতির কারণে একজন যাবে আর তার সব ধ্বংস হয়ে যাবে। আমাদের কষ্টের টাকা, আমাদের বাবা মায়ের কষ্টের টাকা যেভাবে তারা নিয়ে গিয়েছে, মানুষের অনেক ক্ষোভ রয়ে আছে এটার মধ্যে। আসলে শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমাদের দেশের স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখার জন্য যখন যেটা প্রয়োজন সেটাই সিদ্ধান্ত নেব এবং ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আগামীতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, এই কারণে স্বৈরাচারীর সব প্রতীক ধ্বংস করার দাবি সাধারণ মানুষের। একই সঙ্গে জায়গাটি জনকল্যাণে ব্যবহার করার দাবি জানান আগতরা। জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করারও তাগিদ তাদের। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তারাও যেন এই থেকে শিক্ষা গ্রহণ করে। ফাঁসি ছাড়া কোনো পথ নাই, তার ফাঁসি হবে, তারপরে আমরা শান্তি পাবো। আমি মনে করি এই জায়গাটার একটা সুষ্ঠু ব্যবহার করা দরকার। ঘটনার সূত্রপাত বুধবার। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ঘোষণার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ডাক দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ধানমন্ডি 32-এর যেই ভবনের সামনের রাস্তাতেও সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না, ছিল নিষেধাজ্ঞা। সেই ভবনটির ধ্বংসস্তূপে আজকে দাঁড়িয়ে আছেন ছাত্র জনতা।
স্বৈরাচারের পতনের একটি নজির হয়ে থাকবে ধানমন্ডি ৩২-এর এই ভবন। আগামীর জন্য হয়ে থাকবে একটি শিক্ষার মাইল ফলক। ধানমন্ডি থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনমনে ক্রোধের সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, পালিয়ে যাওয়ার পরেও একই হুমকি ধামকির সুরে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলায় এই বিশৃঙ্খলা হয়েছে বলে মনে করছে সরকার। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। এদিকে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যের জেরে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলেও এ সময় জানান পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে আমরা অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় ভারতের হস্তক্ষেপ আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদের। দলটির নেতাদের অভিযোগ, ভারতে বসে দেশে বিশৃঙ্খলা উস্কে দিচ্ছেন শেখ হাসিনা। ষড়যন্ত্র ঠেকাতে তাই দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান তাদের। ধানমন্ডি ৩২ আওয়ামী লীগের ইতিহাস বহন করছে শেখ মুজিবের বাসভবন ও জাদুঘর। গণহত্যার অভিযোগে বিতাড়িত শেখ হাসিনা ও পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ছাত্র জনতার রোষানলে গুড়িয়ে দেওয়া হয় ভবনটি। রাজনৈতিক মহলে এর প্রতিক্রিয়া কি? অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিরই বা কি অবস্থান এই ইস্যুতে? এখনই মুখ খুলতে না চাইলেও জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলটির নেতারা শঙ্কা প্রকাশ করেন, দেশ ভালো দিকে যাচ্ছে না। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিলে পরেই তখন আমরা মনে করব যে হ্যাঁ, সত্যিকার অর্থেই গণতন্ত্র এখন সঠিক একটা পথে উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ধানমন্ডি ৩২-এর ভবন ভাঙার ইস্যুতে সরকারের ভূমিকা কি তা জানতে চান। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত আছে দাবি করে মেজর হাফিজ বলেন, এই বছরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন। সরকারকে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। জনগণ মত প্রকাশ করবে স্বাধীনভাবে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বেছে নেবেন। সংস্কারের নামে সময় ক্ষেপণ না করার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিস্টরা এখনো সক্রিয়, তাই হাসিনা বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রাতে ধানমন্ডি থেকে শাওনকে আটকের তথ্য নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। শাওনকে কেন আটক করা হয়েছে এ ব্যাপারে ডিএমপি ডেপুটি কমিশনার তালিবুর রহমান জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য শাওনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আমান নবী। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছে, যাচ্ছি সরাসরি।
জানিয়ে রাখতে চাই সন্ধ্যা নাগাদ যে গুঞ্জনটি ছিল মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু ডিএমপির অতিরিক্ত কমিশনারের মাধ্যমে কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি তাকে কিন্তু কোনো মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য আজ এই ডিটেকটিভ ব্রাঞ্চে আনা হয়েছে। এখান থেকে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তিনি যে কার্যকলাপগুলো করেছেন বিগত সময়ে সেটা নিয়ে কিন্তু কথাবার্তা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তিনি এই কার্যালয়ের ভেতরে রয়েছেন, তার সাথে দীর্ঘ সময় ধরে তাকে নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং তিনি সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণে অ্যাক্টিভ ছিলেন, বিভিন্ন সময় নানাবিধ স্ট্যাটাস দিয়েছেন, তার বিরুদ্ধে নানা সমালোচনা রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এবং বিগত যে সময়গুলো কেটেছে এই সরকার পতনের পর থেকে ততদিনে কিন্তু তিনি নানা সময় আলোচিত ছিলেন, সমালোচিত ছিলেন। তিনি তার কাছে রাষ্ট্রের একটা দায়বদ্ধতার জায়গা ছিল, কিন্তু তিনি নানা সময় সমালোচিত হয়েছেন। একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছেন সেটা নিয়ে কিন্তু নানা সময় কিন্তু সমালোচনা হয়েছে এবং এই সমালোচনার জের ধরে তাকে কিন্তু আজ এই জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে এবং সবশেষ পরিস্থিতি যদি বলতে চাই এক কথায়, তাহলে এখন পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তবে তাকে যখন নেওয়া হবে এরপর এখান থেকে বের করা হবে তখন কিন্তু আমরা আরও নিশ্চিত হতে পারবো তাকে আদৌ কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নাকি নয়। সবশেষ অবস্থা ছিল এই ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে আমার কাছে। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবি কার্যালয়ের। এই খবরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ওই কার্যালয়ের সামনে। শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটি বলছে গত 5 বছরে শেখ হাসিনার বিদেশ সফরে বিমান বাংলাদেশের খরচ হয়েছে 200 কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক উড়োজাহাজ ব্যবহার করতেন সরকারি টাকায়। দুদক বলছে টানা 16 বছর ক্ষমতায় থাকাকালে জাতিসংঘের অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিতেন সফরসঙ্গীদের বিশাল বহর নিয়ে। দুদক জানায় 2019 থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি 250 কোটি টাকা ব্যয়ে 48টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় 200 কোটি টাকা। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তি এবং সরকারি অর্থের বিনিময়ে লবিস্ট নিয়োগ করে ভারতের ত্রিপুরা, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় এবং বেলজিয়াম থেকে ডক্টরেট ডিগ্রি নেওয়ার গোয়েন্দা তথ্য পেয়েছে দুদক, যার ভিত্তিতে ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনের কারণ খতিয়ে দেখবে সংস্থাটি। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা, সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা, এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে। এদিন ঋণের নামে ন্যাশনাল ব্যাংক থেকে 910 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশ টিভির এমডি আরিফ হাসান, শিকদার পরিবার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে 7.5 ঘন্টা পর শাহবাগ থেকে অবরোধ তুলে নিল শহীদ পরিবারের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, দ্রুত বিচার সহ 3 দফা দাবিতে অবস্থান নিয়েছিলেন তারা। শাহবাগের অবরোধ করে বেলা 11টা থেকে সবগুলো রাস্তার মুখ আটকে দেয় জুলাই 24 শহীদ পরিবার। শুরুতে 6 দফা থাকলেও পরে জানানো হয় দাবি 3টি। জুলাই আন্দোলনের বিচার ও পুনর্বাসনের জন্য আর অপেক্ষা করতে চায় না ভুক্তভোগী পরিবার। উনি আমাদের দাবিদার সাথে যদি একমত থাকে উনি আমাদেরকে লিখিত দিবে, দেন আমরা এই অবস্থান কর্মসূচি ত্যাগ করব। বিকেল 3টা নাগাদ শাহবাগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফরমান নিয়ে যান পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। আগামী রোববার জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দেয় প্রধান উপদেষ্টা কার্যালয়, তবে তা মানতে আপত্তি জানান বিক্ষোভকারীরা। শহীদ পরিবারের সদস্যদের সাথে আগামী রবিবারে বসার জন্য উনি সিদ্ধান্ত নিচ্ছে
এবং এই মেসেজটাই আমাদেরকে দিছে। সন্ধ্যার দিকে শাহবাগ মোড়ে যান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দাবি আদায়ের বিষয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি। অভ্যুত্থানের সমন্বয়কারী ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে সার্জিস আলম বলেন, শহীদ পরিবারের যৌক্তিক দাবি অনুযায়ী স্বৈরাচারের দোষরদের বিচার করা না হলে সেটি হবে এই সরকারের বড় সীমাবদ্ধতা। এই খুনি হাসিনা এবং তার যেই দোসররা বাংলাদেশে আমার এই হাজার হাজার ভাইকে শহীদ করেছে, রক্তাক্ত করেছে, খুন করেছে, যদি এই খুনি হাসিনা এবং তাদের দোসরদের বিচার করতে না পারা যায় তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। অবরোধের কারণে দীর্ঘ সময় গাড়ি আটকে থাকায় শাহবাগ সহ আশেপাশের সড়কে তৈরি হয় যানজট। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরের শেষ 6 মাসের জন্য আগামী সপ্তাহে ঘোষিত হতে পারে নতুন মুদ্রানীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ধরে রাখা ও বিনিময় হারের স্থিতিশীলতা গুরুত্ব পাবে এবারের নীতিতে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও নতুন গভর্নর পুরনো মুদ্রানীতি পর্যালোচনা করেননি। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকার প্রবাহ কমাতে বাড়িয়েছেন নীতিসুদ হার, যদিও বাজারে তার প্রভাব খুব একটা পড়েনি। ডিসেম্বর পর্যন্ত চড়েই ছিল সাধারণ মূল্যস্ফীতি। জানুয়ারিতে সামান্য কমলেও এখনো চড়া খাদ্য মূল্যস্ফীতি। এমন বাস্তবতায় গভর্নর হিসেবে প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর আহসান এইচ মনসুর। জানুয়ারি থেকে জুন সময়ের জন্য দেয়া এই নীতির ভঙ্গি এবার অত্যন্ত সতর্কতামূলক হলেও সুদহার বাড়বে কিনা তা স্পষ্ট করেনি বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিটা হবে আমাদের অত্যন্ত অ্যাকোমোডেটিভ এবং এটা সতর্কতামূলক, অর্থাৎ এটা খুব কশাস একটা মনিটারি পলিসি। কারণ আমরা স্বাভাবিক সময়ের মধ্যে নাই, যে সমস্যাগুলো বর্তমানে বিদ্যমান আছে সেগুলোকে অ্যাড্রেস করাই হচ্ছে এটার মূল লক্ষ্য। সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় বলে অভিমত ব্যবসায়ীদের। জানান, দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণের উপর নির্ভরশীল, তাই সুদ বাড়ালে পণ্য উৎপাদন খরচ বেড়ে মূল্যস্ফীতি উস্কে যায়। এজন্য ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি চান তারা। যেটা উন্নত বিশ্বে যেটা হয়েছে, এখানে প্রত্যেকটা মানুষই আসলে নির্ভর করে তার ক্রেডিট কার্ড বা বাকিতে চলার উপরে। সেখানে যখন ইন্টারেস্ট বাড়ে সেখানে কিন্তু মানুষ তখন তার খরচটা কমিয়ে দেয়। আমাদের এখানে পুরোপুরি ক্ষেত্রটা একই হয় না। তো আমার মনে হয় মুদ্রানীতিটা মাঝারি আকারে করাটাই ভালো হবে। মুদ্রানীতির আরেক উদ্দেশ্য বিনিময় হার স্থিতিশীল রাখা। এজন্য রিজার্ভের পতন ঠেকানোর কৌশলও থাকবে। এই কৌশল বাস্তবায়ন করতে গিয়ে খুব বেশি সংকোচনমুখী মুদ্রানীতি না করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। অনন্তকাল ধরে এত উচ্চ মূল্যস্ফীতি যেন আমরা না রাখি, মূল্যস্ফীতি কমাতে হবে এবং একই সঙ্গে আমাদের সুদের হারটা কমাতে হবে আর মুদ্রানীতিকে কিন্তু নমনীয় করতে হবে। তো এইভাবে করে এই তিনটার সমন্বয়ে যদি আমরা একটা নতুন করে মুদ্রানীতির কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এটা দেশের জন্য ভালো হবে, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে। আগামী 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে অনুমোদন পেতে পারে নতুন মুদ্রানীতি, ঘোষিত হতে পারে পরদিন 10 ফেব্রুয়ারি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে চালু হলো কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। গাজীপুরের আবদুল্লাপুর হয়ে ঢাকা শহরে চলা বিভিন্ন রুটে 21টি কোম্পানির 2610টি বাস চলাচল করবে। যানজট নিরসনে এখন থেকে কাউন্টার পদ্ধতিতে চলবে বাস ও মিনি বাস। যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে হবে। বাস স্টপেজ ছাড়া দাঁড়াবে না গাড়ি। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানো সহ দুর্ঘটনা রোধেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। বৃহস্পতিবার বেলা 11টায় উত্তরার আজমপুর বাস স্ট্যান্ডে কাউন্টার ভিত্তিক বাস সার্ভিসের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। গাজীপুর থেকে আবদুল্লাপুর হয়ে ঢাকা শহরে চলা বিভিন্ন রুটে 21টি কোম্পানির 2610টি বাস নতুন এই সিস্টেমে চলাচল করবে। যাত্রীরা বলছেন, এতে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি দূর হবে ভোগান্তি, কমবে দুর্ঘটনা। তবে কেউ কেউ অভিযোগ করেন টিকিটিং সিস্টেমে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। এখানে কাউন্টারে আসবে, মহিলারা উঠতে পারবে। কলাবাগান এখন 55 টাকা ভাড়া, 15 টাকা বেড়ে গেছে। আগে যেতাম 50 টাকা দিয়ে 60 টাকা হইলো ভাড়া। বিশৃঙ্খলাটা হবে না, এখন আর গাড়ি প্রতিযোগিতা হবে না। ঢাকা শহর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, এই পদ্ধতিতে ভাড়ায় কোনো তারতম্য ঘটবে না। যে আপনারা যত্রতত্র গাড়িতে না উঠে একটু কষ্ট করে নির্দিষ্ট স্থানে গিয়ে আপনারা টিকিটিং এর মাধ্যমে গাড়িতে ওঠানামা করবেন। এদিকে ডিএমপি কমিশনার বলেন, শুধু চালক মালিকই নয়, যাত্রীদের সচেতন হতে হবে। খালি আপনাদের অভ্যাসের পরিবর্তন করলেই ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক
শৃঙ্খলা আনা সম্ভব। চলতি মাসে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর সহ পুরো ঢাকা শহরেই কাউন্টার সিস্টেম সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর সময় যাত্রাপথে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত পায়ে শেকল পরিয়ে রাখার অভিযোগ উঠেছে। ফেরত যাওয়া ভারতীয় অভিবাসন প্রত্যাশীরা বলছেন তাদের সঙ্গে বিমানের বিরূপ আচরণ করা হয়। এমন ঘটনায় পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে পড়ে বিজেপি সরকার। গেল বুধবার যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্যবাহী বিমানে 104 অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়। তাদের নামানো হয় অমৃতসর বিমানবন্দরে। তবে এই অভিবাসন প্রত্যাশীদের হাতে হাতকড়া আর পায়ে বেড়ি পরিয়ে বিমানে ওঠানোর ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ভারত জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। দেশে ফিরে গিয়ে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানান অভিবাসন প্রত্যাশীরা। বলেন তাদের সঙ্গে বিমানে খারাপ আচরণ করা হয়। আমাদের হাতকড়া পরিয়ে ক্যাম্পে নেওয়া হয়, যেটাকে তারা বন্দিশালা বলে থাকে। শিশু বাদে নারী সহ আমাদের সকলের হাত পা বেঁধে দেয়া হয়। এমন অমানবিক প্রত্যর্পণ নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের দুই কক্ষে বিরোধীরা দাবি জানালেও তা মানা হয়নি। প্রতিবাদে পার্লামেন্ট ভবন চত্বরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিভিন্ন বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ করেন। বিরোধীদের বিক্ষোভের মুখে বৃহস্পতিবার এই ইস্যুতে পার্লামেন্টে বিবৃতি দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন উড়োজাহাজে সবসময়ই অভিবাসীদের নিয়ন্ত্রণে রাখতে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়। তিনি আরও জানান কেবল ভারতীয়ই নয়, যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠাতে সবাইকে এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। যদিও দেশে ফেরত পাঠানোর সময় ভারতীয় অভিবাসীদের সঙ্গে যেন দুর্ব্যবহার না করা হয় এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান জয়শঙ্কর। তবে এমন বিবৃতির পর বিরোধীদের তোপের মুখে পড়েন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাদের অভিযোগ হাতকড়া ও বেড়ি পরানো ভারতীয়দের ফেরত পাঠানোর রীতির প্রতিবাদও করেনি ভারত। নাদিম মারজান, সময় সংবাদ।